আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব দ্য রেপ অফ দ্য লক, লিখেছেন আলেকজান্ডার পপ। এই কবিতায় মোট 5টি ক্যান্টো রয়েছে এবং আগের ভিডিওতে ক্যান্টো 1 সম্পর্কে আলোচনা করেছি। এখন ক্যান্টো 2 এবং 3 আলোচনা করব। এটি অনেক বড় একটি কবিতা, তাই এটার লাইন বাই লাইন এক্সপ্লেন করা খুবই কষ্টের। সে কারণে আমি ইম্পর্টেন্ট লাইনগুলো এক্সপ্লেন করে দিব, কিন্তু এর আগের পরের সামারাইজ লাইন বাই লাইন সামারিগুলো বলে দিব বাংলায়। আমরা ক্যান্টো ওয়ানে দেখতে পাই যে বেলিন্ডা সকালে ঘুম থেকে উঠে হ্যাম্পটন কোর্টে যাওয়ার জন্য রেডি হয়। বেটি মানে তাকে যে দেখাশোনা করে, সে তাকে রেডি হতে সাহায্য করে এবং সেই সাথে থাকে সিলফ মানে যেসব পরীরাও তার দেখাশোনায় নিয়োজিত থাকে। তারা সকলেই তাকে হ্যাম্পটন কোর্টের জন্য রেডি হতে সাহায্য করে এবং এর মধ্যে দিয়ে ক্যান্টো ওয়ান শেষ হয়ে যায়। ক্যান্টো টু, তাহলে ক্যান্টো টুটা শুরু করি। ক্যান্টো টু শুরুতে দেখা যায় বেলিন্ডা টেমস নদীপথে যাত্রা করছে হ্যাম্পটন কোর্টের দিকে, এবং বেলিন্ডার এতটাই সুন্দর লাগছিল কি তার রূপকে সূর্যকেও হার মানাচ্ছিল। তার রূপটা এত বেশি ছিল যে তখন সকলেই কি তার রূপে মুগ্ধ হয়ে যাচ্ছিল, তাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল। এবং সবচাইতে বেশি সকলকে দৃষ্টি আকর্ষণ করছিল তার পরনে যে ব্রেস্টের উপরে যে ক্রুশটা ছিল, সেটাই সকলকে বেশি আকর্ষণ করছিল। বাট এভরি আই ওয়াজ ফিক্সড অন হার অ্যালোন, অন হার হোয়াইট ব্রেস্ট এ স্পার্কিং ক্লোজ শি ও। এখানে বলা হচ্ছে যে সেখানে ওর দিকে সকলের দৃষ্টি ছিল শুধুমাত্র কারণ একমাত্র তাকেই এতটা সুন্দর লাগছিল যে যা অন্য কারোর সাথে তুলনা করা যাচ্ছিল না। এবং তার থেকে বেশি তার সৌন্দর্য বৃদ্ধি করেছে তার পরনে যে ক্রুশটা ছিল, তাই তার সৌন্দর্য বৃদ্ধি করেছিল। হুইচ জিউস মাইট কিসড অ্যান্ড ইনফিলস অ্যাডো। এখানে বলা হচ্ছে যে যেসব বিধর্মীরা আছে, মানে যারা খ্রিস্ট না, ওরাও কি ওই ক্রুশের উপর চুমু দিতে চাইবে, মানে তারাও চাইবে ওটাকে অ্যাডর করতে। এটাই বোঝানো হচ্ছে তার ক্রুশটা এতটাই বেশি দৃষ্টিনন্দন ছিল। Famous to none, to all she smiles extends, oft she rejects but never once offends. এই লাইন দ্বারা বোঝানো যাচ্ছে যে মানে ও আসলে কাউকে স্পেশালি ইম্পর্টেন্স দিচ্ছে না, সে শুধুই মানে সারাক্ষণে অকপট হাসি দিয়ে সকলকে দেখছিল, সকলকে মোহিত করছিল, কিন্তু যাতে করে কেউ তার প্রতি বেশি আগ্রহ দেখাতে না পারে সে কারণে কি সকলকে সমানভাবে গুরুত্ব দিচ্ছিল, যাতে করে কেউ তাকে কি করতে না পারে, কেউ কষ্ট না পায়। এবং সে এভাবে কষ্ট না দিয়ে সবাইকে রিজেক্ট করতেছিল। এটাই বোঝানো হচ্ছে এই লাইনগুলো দ্বারা। তারপর হচ্ছে যে সে আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে, সকলেই তার দিকে তাকিয়ে আছে সূর্যের আলোর মতো, সবার চোখ ধাঁধা করছিল তার সৌন্দর্যে। তার রূপের কিছুটা ত্রুটি থাকলেও তার সৌন্দর্যের কারণে সেই ত্রুটিটা কি ধরা পড়ছিল, মানে তার যে ত্রুটি, কিছু সব মানুষের যে সবকিছু সবারই একটা ত্রুটি থাকে কিছু না কিছু, কিন্তু তার রূপের কারণে সে ত্রুটিটা ধরা পড়ছিল না। এবং তার সৌন্দর্য বৃদ্ধি করেছে তার যে 2টি লক ছিল, তাও যেন তার সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি করেছিল। সেগুলো তার শোল্ডারের উপরে পড়েছিল, তার লক 2টি। উইথ হ্যারি স্প্রিংস উইথ দ্য বার্ডস বিট্রে, slight lines of hair surprise the finny prey, fair traces man's imperial race, and snare and beauty draws us with a single hair. এখানে বলা হচ্ছে যে তার মানে এখানে মানে বেনিটার তার যে 2টা লক ছিল, ওই লকটা মানুষের উপর কি পরিমাণ এফেক্ট ফেলেছিল এই কথাগুলো এখানেই বলা হয়। যে আসলে কি এই বেনিটার মানে বেনিটার রূপটাকে কি করছিল, ভ্রমরের মতো, যেন ভ্রমর যেমন সবকিছুকে আটকে ফেলে, ঠিক তেমনি তার রূপের পাগল হয়ে সকলেই এটকে যাচ্ছিল তার বেনিটার রূপে। এবং এতে করে পাগল হয় একজন ব্যারন, এবং সে চায় যে কি তার ক্যাশটা অর্জন করতে, মানে তার যে বেনিগুলো থাকে সে ব্যারনটা চায় যে তার বেনিটা সে অর্জন করবে। হয় সে বিভিন্ন ধরনের ফন্দি কাটতে থাকে, হয়তো সে প্রতারণার আশ্রয় নিবে, নয়তো সে জোর করবে। এর পরের লাইনগুলোতে এই কথাগুলো আছে। দ্য অ্যাডভেঞ্চারাস ব্যারন দ্য ব্রাইট লক্স অ্যাডমায়ার্ড, হি স হি উইস্ট অ্যান্ড টু দ্য প্রাইজ এসপায়ার্ড, রিসলভ টু ইন হি মেডিটেটস দ্য ওয়ে বাই ফোর্স টু র্যাভিশ অর বাই ফ্রড বিট্রে। এখানে বলা হচ্ছে ওই যে ব্যারনের কথা, মানে সে চেয়েছিল কি তার এই 2টি লককে অর্জন করতে, হয়তো সে কি করবে ফ্রডের মাধ্যমে করবে, নয়তো জোর করে বাই ফোর্স এই ব্যারনগুলোকে সে অর্জন করবে। ফর হোয়েন সাকসেস এ লাভার্স টয়েল অ্যাটেন্ডস, ফর আক্স ইফ ফ্রড অর ফোর্স অ্যাটেন্ডস হিজ এন্ডস। মানে এখানে আসলে
এই বেনি পেতে সে কি করতে থাকে, মানে হচ্ছে যে ঈশ্বরের কাছে বিভিন্ন ধরনের প্রার্থনা করতে থাকে যাতে করে বেলিন্ডাকে সে দমন করতে পারে। শেষ পর্যন্ত কি হয়, বেলিন্ডার তার অর্ধেক প্রেয়ের গডে মেনেও নেয়, তাই সে কারণে অ্যাক্টিভ বেনি সে কাটতে পারে। এবং তখন কি হয়, কিন্তু অন্যদিকে এরিয়াল যে থাকে তার দেখাশোনা করতে থাকে, সে অনেক বেশি শঙ্কিত থাকে, কারণ সে জানে যে কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু আসলে কি হতে যাচ্ছে তা সে জানে না, সে কারণে সে অনেক বেশি শঙ্কিত থাকে। তারপর এই লাইনটা আসে, দিস ডে ব্ল্যাক ওমেন্স থ্রেড দ্য ব্রাইটেস্ট পেয়ার that even deserved a watchful spirit's care, some dire disaster or by force or slaying, slayed but what or where the fates have wrapped in night. এখানে বলা হচ্ছে যে বেলিন্ডার উপর মানে বিপদ আসতে যাচ্ছে, আসলে কি সে কিন্তু তারা জানে না যে বিপদটা কি, তাই সে সকল সিলদের নিজের দায়িত্ব বুঝিয়ে দেয়, মানে এই যে এরিয়াল থাকে প্রধান দায়িত্বে যে আছে সে সকলকে তাদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেয়, যাতে করে কোনো প্রকার বেলিন্ডার উপর কোনো প্রকার অবহেলা করা না হয়, যাতে প্রকার কোনো দুর্ঘটনা না হয়, সেজন্য তারা বিভিন্নভাবে চেষ্টা চালাতে থাকে। তারপর সে তাদের দায়িত্ব দেয়, জেফ্রি নামে একজনকে বলা হয় উড়ে উড়ে যাতে বেলিন্ডাকে পাহারা দিতে থাকে। ব্রিলান্টে নামে একজনকে বলা হয় বেলিন্ডার মণিমুক্তা, সে যে অর্নামেন্টস পরে আছে তা দেখতে। এবং মোমেন্তিলাকে বলা হয় দেখাশোনা করতে, মানে বেলিন্ডাকে সারাক্ষণ দেখাশোনা করতে। মোট 50 জন অলৌকিক সত্তা তাকে পাহারা দেয়। এরিয়াল যে এরিয়াল আছে সে থাকে কিসের, বেলিন্ডার কুকুরের দায়িত্বে। যদি কেউ দায়িত্ব অবহেলা করে তার জন্য শাস্তিরও ব্যবস্থা করে এরিয়াল এখানে। যদি তার কেউ কেয়ারলেস হয় তাহলে কাউকে বোতলে বন্দি করার ভয় দেখায়, অথবা সেলাইয়ের সূচ দ্বারা বিদ্ধ করা হবে বলা হয়, অথবা কঠিন কোনো আঠার সাথে লাগিয়ে দেওয়া হবে যাতে সারা জীবন সে কষ্ট পায়। নয়তো কি করা হবে, গরম পানিতে বা গরম কিছুতে ঢেলে তাকে কুচকিয়ে দেওয়া হবে, এমন কথা সে বলতে থাকে যাতে করে সকলে তাদের দায়িত্ব পালন করে। এতে এসব কথা শুনে সকল সিলফরা ভয় পেয়ে যায় এবং নিজ নিজ দায়িত্বে চলে যায়। তারা সকলে বেলিন্ডাকে হ্যাম্পটন কোর্টে নিয়ে মানে সেখানে তাকে নামিয়ে দেয়। এখানের মধ্য দিয়ে ক্যান্টো 2 শেষ হয়ে যায় এবং ক্যান্টো 3 শুরু হয় যখন বেলিন্ডা হ্যাম্পটন কোর্টে পৌঁছায়, সেখানে ক্যান্টো 3 শুরু হয়। ক্যান্টো 3-তে দেখা যায় যেখানে হ্যাম্পটন কোর্ট, সেটা একসময় কি ছিল, যে কুইন অ্যানি ছিল তার শাসনামলে সে সবসময় এই জায়গায় আসতো। কেন আসতো, সেখানে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা ভবিষ্যৎবাণী করতো, সেজন্য কুইন অ্যানি সবসময় তাদের পরামর্শ নিতে আসতো। তাই এই লাইনটি আসে, হিয়ার দ্য গ্রেট অ্যানি হোম 3 রিলমস অফে does sometimes counsel take and sometimes tea। এখানে বলা হচ্ছে সে মাঝে মাঝে কি করতো, তাদের থেকে পরামর্শ গ্রহণ করতো এবং এসে সেখানে কি চা কফি এসব পান করতো। এবং তখন সেখানে কি বিভিন্ন ধরনের তাকে ঘিরে তৈরি হয় বিভিন্ন ধরনের কফি শপ, মানুষ বিকেলবেলা অবসর কাটাতে সেই কোর্টের সামনে যেত। এসব কথা সেখানে বলা হয়। আসলে হ্যাম্পটন কোর্টের নামটা মানে কিভাবে আসে এসব বোঝানোর জন্যই এই কথাগুলো বলা হয়। সেখানে একটি কোর্ট ছিল, ওই কোর্টের নাম অনুসারে ওই জায়গার নামকরণ করা হয় হ্যাম্পটন কোর্ট। The sun obliquely shoots his burning ray, the hungry judges soon the sentence sign, and wretches hand that juryman may die। এখানে আসলে বলা হচ্ছে যে তখন কোর্টের যেসব জাজেস ছিল তারা সবসময় খুবই অবহেলা করতো যখন দুপুর শেষ হয়ে যেত তখন, কারণ তারা খুব তাড়াতাড়ি ক্ষুধার্ত বোধ করতো। সে কারণে কোনো প্রকার সাক্ষী না দেখে কোনো কিছু জাজ না করেই তারা কি করতো, ডেথ সেন্টেন্স মানে হচ্ছে মৃত্যুদণ্ড দিয়ে দিত। এখানে কবি আসলে স্যাটায়ার করে, মানে ক্রিটিসাইজ করে যে তখনকার সময়ের যে কোর্ট পলিসি বা জাজেসদের যে আরবিট্রারি রুলস ছিল এসব কিছুকে স্যাটায়ার করতে থাকে, তাই এই লাইনগুলোর কথা বলা হয়। আচ্ছা যাই হোক, এবার বেলিন্ডার কাছে পৌঁছে, তখন বেলিন্ডা যখন হ্যাম্পটন কোর্টে পৌঁছায় সকলে তাকে দেখতে থাকে এবং সে তার নিজের আসন গ্রহণ করে। নিজের আসন গ্রহণ করার পরে সে বিভিন্ন ধরনের তার মেকআপ সবকিছু ঠিকঠাক আছে কিনা তা দেখতে থাকে এবং সে শেষ পর্যন্ত রেডি হয় কি খেলার জন্য, তাস খেলার জন্য সে রেডি হয় এবং দুইজনকে সে কি করে প্রস্তুত, দুইজন মানে নাইটের সাথে সে মুখোমুখি হতে চায় এমন দুজনের সাথে সে বসে খেলতে। এবং সিলফ যারা আছে তারা সকলে নিজেদের পজিশন মানে তাসগুলোর উপরে, প্রত্যেকটা তাসের উপরে তারা বসে গিয়েছে নির্দিষ্ট তাসের উপর, যাতে করে বেলিন্ডা হেরে না যায় এবং তাদের সহযোগিতা শেষ পর্যন্ত বেলিন্ডা জিতেও যায়। এতে করে কি হয়, ব্যারন যে থাকে তার আতে ঘা লাগে।
সে চায় যে কোনোভাবে বেলিন্ডাকে শাস্তি প্রদান করতে, তাই সে বিভিন্ন ধরনের ফন্দি পাততে থাকে। তখন যখন খেলায় জিতে যায় বেলিন্ডা, এতে করে সকলকে কফি সার্ভ করা হয়। কফির যে ধোঁয়া আসে তার থেকে ব্যারনের মধ্যে একটা বুদ্ধির উদয় ঘটে যে সে চাইলে বেলিন্ডার কি করতে পারে, কেচি দিয়ে বেলিন্ডার চুল কেটে দিতে পারে। এতে করে তাকে সাহায্য করে ক্ল্যারিসা নামক এক পরী। সে তাকে ব্যারনকে সাহায্য করে, সে একটি সিজার্স মানে কাঁচি এনে দেয় ব্যারনকে। কিন্তু ব্যারন 3বার চেষ্টা করে ব্যর্থ হয়, কারণ এরিয়াল যে থাকে বা যারা সিল্ভ যারা থাকে তারা প্রতিবারই কি করতে থাকে, বেলিন্ডার কানের যে দুল থাকে তাকে দোলাতে থাকে। এতে করে সে প্রত্যেকবারে সচেতন হয়ে যায় এবং বেলিন্ডা কিছুতেই বেলিন্ডার যে বেনি থাকে তা কাটতে পারে না। কিন্তু অ্যাট লাস্ট ব্যারন কি করে, যখন সে বেলিন্ডা কফি খাওয়ার জন্য মাথা উঁচু করে তখনই তার বেনিটা কেটে দেওয়া হয়। এবং এতে করে বিভিন্ন পরীরা দেখতে পারে যে বিপদ আসছে, তাই তারা নিজেরা সরে দাঁড়ায় নিজেদের বিপদ দেখে। কিন্তু একজন পরী সামনে এগিয়ে আসে, এতে করে সে নিজেও কাটা পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সে আবার পুনরায় নিজের শারীরিক অবস্থায় বা নিজের ইয়াতে ফিরে আসে, কারণ ওদের তো মৃত্যু নেই, ওরা অলরেডি মৃত। তখন সে ফিরে আসে। তখন ব্যারন আত্মহারা হয়ে কি করতে থাকে, খুশিতে উল্লাস করতে থাকে। এই টাইমে এরিয়াল চিন্তা করতে থাকে যে আসলে কি কারণে আমরা ব্যর্থ হলাম, এতজন পাহারা দেওয়ার পরও কেন বেলিন্ডার চুলকে আমরা রক্ষা করতে পারলাম না। তখন এই লাইনগুলো আসে, সাডেন হি viewed inspired of all her art an early lover lurking at her breast. Amazed, confused, he found his power expired, resigned to fate, and with a sigh retired. এই লাইনগুলোতে বলা হয় যে তখন এরিয়াল চিন্তা করতে থাকে আমরা এত চেষ্টা করার পরও কেন আমরা পারলাম না, কেন আমরা ব্যর্থ হলাম। তখন সে বুঝতে পারে যে অ্যান আর্লি লাভার লার্কিং অ্যাট হার ব্রেস্ট, এখানে বোঝানো হচ্ছে যে বেলিন্ডা ওই ব্যারনের উপর এত বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায়, এতে করে কি হয়, তার মনটা, তার যে দেহ থেকে তা ইমপিওর হয়ে যায়, তার আত্মাটা ইমপিওর হয়ে যায় এবং সে অপবিত্র হয়ে যাওয়ার কারণে এরিয়ালরা তাকে সাহায্য করতে পারেনি। তার এরিয়াল বা সিলভ যারা আছে তারা ততক্ষণ পর্যন্ত তাকে সাহায্য করতে পারবে যতক্ষণ পর্যন্ত সে অন্তরের দিক থেকে পিওর থাকবে। তারা তাদের কাজ করেছে, তাদের কাজে কোনো প্রকার ফাঁকি দেয়নি। কিন্তু বেলিন্ডার হার্ট মানে যে সোল থাকে তা ইমপিওর হয়ে যাওয়ার কারণে তাদের এত শক্তি সবকিছু কি হয়ে গেছে, ব্যর্থ হয়ে গিয়েছে। এই কথাগুলো এখানে বোঝানো হয়। অ্যারিয়াল তখনই বুঝতে পারে আসলে বেলিন্ডার নিজের কারণে তার চুলগুলো সে হারালো। এরপরে বেলিন্ডার অবস্থা খুবই দেখার মতো ছিল, সে কান্নায় মানে সে কি করবে বুঝতে পারে না। তখন এই লাইনগুলো আসে, নট লাউডার shrieks to pitying heaven are cast when husbands and when lapdogs breathe their last. এখানে বোঝানো হচ্ছে মানে বেলিন্ডা এত জোরে কান্না করছিল যে যখন কারো হাজব্যান্ড কিংবা ল্যাপডগও যদি মারা যায় মানুষ এতটা বেশি কান্না করে না যতটা বেশি বেলিন্ডা তার চুলের জন্য করছিল। এখানে কবি তখনকার সময়ের ফ্যাশনেবল মহিলাদেরকেও স্যাটায়ার করে বা মক করতে থাকে যে তারা আসলে কত তুচ্ছ ব্যাপারগুলো নিয়ে অনেক বড় ভাবে, বা এসব কিছু কবি এখানে বোঝাতে চেয়েছেন। এবং তার চুল কাটার মধ্য দিয়ে এবং ব্যারনের উল্লাসের মধ্য দিয়ে থার্ড স্ট্যান্ডা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন এটা। আর আগামী ভিডিওতে আমি ক্যান্টো 4 এবং 5 আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে।